কথায় আছে না, পচা শামুকেও পা কাটে। কখনো কখনো বড় বড় বাজেটের মুভি, বড় বড় হিরো হিরোইনের ছবি আমাদের যা না শেখায়, যা না এন্টারটেন করে, তার থেকে ছোট ছোট আন্ডাররেটেড মুভিও অনেক কিছু শেখায়, অনেক কিছু বোঝায়। তেমন একটা মুভি নিয়ে আজকে কথা বলতে চলেছি। শুরুতে আমার মনে হয়নি মুভিটা এমন হবে, শেষ হতে হতে ভিতরে একটু নাড়া দিয়েই যায়। খুব পরিচিত কোনো ফেস মুভিতে নেই, অভিনেতারা ভালো করার চেষ্টা করেছে, বাট ছাড়ুন, কি যায় আসে তাতে। আমি তো আছি আপনাদের বোঝাতে। রোমান্টিক ড্রামা মুভি, তাই বলে উল্টোপাল্টা বলিউডের মতো হট বা ভালগার সিন ইউজ করবে এমন নয়। খুব ফ্যামিলি ফ্রেন্ডলি সিন, তো সবাই মিলে একসঙ্গে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে যদি সুযোগ হয় আপনার বাবা মাকে সঙ্গে নিয়ে দেখার বা শেয়ার করার, তো দেখুন বা শেয়ার করুন, কাজে লাগবে। আশেপাশের পরিবেশ যদি অশান্ত হয় তো বেটার সাউন্ড কোয়ালিটির জন্য একটু হেডফোন ইউজ করুন। আর যে ভদ্রলোকেরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু হাতের কাজ সারুন, গুদুঘাতি মারুন। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামা তেলেগু মুভি নাম লাভ রেড্ডি এর ব্যাপারে। মুভি শুরুতেই ক্যামেরা একটা বাস ফলো করে, যেটা মেবি শহর থেকে গ্রামের দিকে যাচ্ছে। মাঝ রাস্তায় কেউ একজন দাঁড়িয়ে আছে, বাস থামায়, ক্যামেরা তাকে ফলো করে আস্তে আস্তে উপরে উঠালে এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার আঞ্জন রামাচন্দ্রন অর্থাৎ নারায়ণা রেড্ডির। তার অবস্থা দেখে মনে হচ্ছে বেশ খারাপ কিছু হয়েছে। বাসে ওঠে, এক পিচ্চি বেলুন নিয়ে খেলতে খেলতে বেলুন উড়ে তার কাছে গিয়ে পড়ে। পিচ্চি নারায়ণকে আগে থেকেই চিনতো, তার কাছে গিয়ে বসে। শরীরের অবস্থা দেখে জিগায়, আঙ্কেল কি হয়েছে তোমার, এমন দেখাচ্ছে কেন? নারায়ণা কান্না করছে। পিচ্চি জিগায়, দিব্যা দিদি কই, তুমি আজ একা যে, সে আসেনি? নারায়ণা ভাবনার নজরে সামনের দিকে চেয়ে থাকে। তো তার এই অবস্থা কি করে হলো, দিব্যার কথা বলাতে সে কান্না কেন করলো, দেখাতে সিন ব্যাক স্টোরিতে নিয়ে আসে। কোথায় থেকে সিন পেছনে এলো মাথায় রাখে, ঠিক আছে? তো নারায়ণা একটা মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। ইনি তার বাবা গাড়ির ড্রাইভারকে বলছে, আরে আমাদের ভাড়ার টাকা দিয়েও গাড়ি কিনে ফেললো, তারপরে আমাদের একটা মেয়ে পছন্দ হলো না, কপাল, চলো সবাই। নারায়ণার বেশ কয়েকটা ছোট বড় বোন রয়েছে, বেশ বড় পরিবার। আর তার ছোট একটা ভাইও রয়েছে, রাজু রেড্ডি, কি যেন একটা জব করে। পরিবারে এত লোক যে কোথাও যেতে হলে এই গাড়ি ইউজ করতে হয়। রাজু বলে, ভাই এবার অন্তত মেয়েটাকে পছন্দ করিস প্লিজ। নারায়ণা বলে, আরে পছন্দ হলে কি তোকে বলতে হবে, পাগল, চল। বলে তারা ভিতরে যায়। ড্রাইভার গাড়ি ঘুরাতে ঘুরাতে এদের মেয়ে দেখা শেষ। বাড়ি যেতে আবার গাড়িতে উঠে পড়ে। নারায়ণা তার মতো কুল রয়েছে, সবাই তার দিকে চেয়ে আছে। বুঝতে পেরে সে বলে, আরে কি করব, ছবিতে মেয়ে দেখালো এমন, আর বাস্তবে সে কেমন দেখলে না, আমার পছন্দ না হলে কি করব? সেখান থেকে ফেরার পথে একটা মন্দিরে মুরব্বীরা পূজার জন্য থামে। নারায়ণা তার মতো চিল মারছে বোন ভাগ্নিদের সঙ্গে। ইনি নারায়ণার মা। আন্টি রাজুকে বলে, বেটা তুই একটু দোয়া টোয়া কর যেন তোর ভাইয়ের বিয়েটা একটু হয়ে যায়। রাজু রেগে যায়, মা ওর দোয়া নয় দাওয়ার দরকার বলে ভাইয়ের কাছে গিয়ে খুব চেতে যায়। বন্ধ করো তোমার এসব নাটক, আমরা টেনশনে মরছি আর তুমি চিল মারছো। আজ অব্দি কয়টা মেয়ে দেখা হলো মনে আছে তোমার? 25টা। আমাদের মেয়ে দেখার ভাড়া দিয়ে ড্রাইভার গাড়ি কিনে ফেলেছে, আর তোমার মেয়ে পছন্দ হচ্ছে না? বিয়ে না করলে বলো, আমি তোমার জন্য বসে থাকতে পারবো না, আমি বিয়ে করবো। নারায়ণা বলে, আরে তোর বিয়ে করতে ইচ্ছে হলে কর, আমি কি তোকে বাধা দিয়েছি নাকি? বিয়ে কি ছোটখাটো কোনো ব্যাপার যে যাকে তাকে করে ফেলবো? রাজু বলে, তো রিলেশন করো, কোনো মেয়েকে তো পছন্দই করো না, ভালোবাসো না, এখন তোমার জন্য কি পুরো পরিবারকে সাফার করতে হবে? ঠিক আছে, আমি আগে বিয়ে করছি। কাকু বলে, কি যাতা বলছিস? বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করলে মানুষ কি বলবে, সমাজে মুখ দেখাবো কি করে? তার মানে সমস্যা এটাই যে নারায়ণের বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, কিন্তু মেয়ে তার পছন্দ হচ্ছে না, এই নিয়ে তার বিয়ে হচ্ছে না। আর তার বিয়ে না হওয়াতে রাজু বিয়ে করতে পারছে না, এই জন্য বেচারা রেগে যাচ্ছে। পরের কোনো মেয়ের খোঁজ আসুক, এই ফাঁকে কি আমরা আমাদের নারায়ণের ব্যাপারে একটু জানাই। সে আসলে কুল টাইপের একজন মানুষ। একদিন মন্দিরে এই পিচ্চি ঘন্টি বাজানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। একজন নারিকেল পাটায়, যার খোল চটকে আসে, পিচ্চির পা তার উপর পড়তো, তখনই নারায়ণ এসে তাকে কোলে ওঠায়। এখান থেকেই পিচ্চির সঙ্গে তার একটা পরিচয়। বাসে যে পিচ্চিকে দেখলেন এই সে। যাক, প্রফেশনালি নারায়ণা একটা গার্মেন্টস বিজনেসের শেয়ার হোল্ডার। এই ভাই সাহেবের সঙ্গে তার বেশ কিছু শেয়ার রয়েছে, মানে তার বাবার ইনভেস্ট আর কি, তার বেশি শেয়ার, তাই সে বস, আর নারায়ণা তার একটু ছোটখাটো পার্টনার। একদিন বিকালে কারখানা থেকে বাসায় ফিরছিল, এক দাদির নিম্বু পড়ে যায়। ভাই হেল্প করতে নিচে নামে, বাসের উপরেও কিছু নিম্বু পড়ে গেছে। একটা মেয়েও দাদির হেল্প করতে নিম্বু উঠাচ্ছিল। যখন সে লেবুগুলো দেওয়ার জন্য সামনে আসে, ব্যাস তাকে দেখে ভাইয়ের ঘন্টি বেজে ওঠে। একে তো বৃষ্টি, উপর থেকে মেয়ে পড়ে আছে শাড়ি। দাদার ননি জেগে ওঠে। এতদিন পর মুরুর বুকে জলের দেখা মিলল, সে কি চুপ থাকতে পারে? তার ভিতরে আশিকি জেগে ওঠে দিদির পিছু নেই। দিদিও খুব কুল, চঞ্চল, কি জন্য হাসে, কিসের গুদগুদি ভিতরে হয় সেই জানে। সুন্দর মেয়েদের মাথা তো এমনিতেই খালি। যাক, দিদির সঙ্গে ওই যে আবুল খায়ের ঢেউটিন দেখছেন, চান্দু মিয়া, ইনি দিদির বাবা। ও, দিদির ব্যাপারে তো বলাই হয়নি, ইনি হলেন মুভির ফিমেল লিড ক্যারেক্টার শ্রাবণী কৃষ্ণাবেনী অর্থাৎ দিব্যা। তো দিব্যাকে দেখার পর থেকে নারায়ণ আর তার মাঝে নেই, সে বাচ্চাদের মতো হয়ে যায়। তার কাজ কারবার দেখে তো সবাই অবাক, কি হয়েছে এর, এ তো এমন না। পরের দিন ছিল একটা মেয়ে দেখার ডেট, সেখানে গিয়েও নারায়ণা তার ব্যাপারেই ভাবতে থাকে।
পিচ্ছির ছবি উঠাই নিয়ে যায় মেয়েকে দেখাবে। একটু পর মেয়েকে আনা হয়, নারায়ণা দেখে এটা তো সেই মেয়ে। বাস তাকে আর কে থামায়, মুখ থেকে হাসি যাচ্ছে না। দুজনকে কথা বলার সুযোগ দেওয়া হয়, কি কথা হয় দেখানো হয় না, বাট ছেলে খুব খুশি। তার খুশি দেখে বাড়ির লোকেরা আরো অবাক যে এই মেয়েকে তার এত ভালো লেগে গেল। বাসায় ফিরে রাজু এক দিদিকে ফোন করে বলে গুড নিউজ, কি ভাইয়ের মেয়ে পছন্দ হয়েছে, খুব তাড়াতাড়ি বিয়ের ডেট ফাইনাল হবে, এবার আর আমাদের মাঝে কোনো বাধা থাকবে না। ও, তো এই হলো চুলকানির মূল কারণ। এই জন্য রাজু তাড়াহুড়ো করছিল তার ভাইয়ের বিয়ের ব্যাপারে, বুঝতে পেরেছেন? এই আর কি। যে নারায়ণার এক দিদি এসে বলে, আরে ওই মেয়ে তোকে সমানে কল করে যাচ্ছে, তুই কল ধরছিস না কেন? নারায়ণা ফোন বের করে যেই হোম স্ক্রিনে সেভ করা ছবি দেখে চিল্লাই ওঠে, ও মাগো এটাকে? এরা বলে এটাই তো ওই মেয়ে। নারায়ণা লাইক, না না না, এ হতে পারে না। তার আরেক ভাই না ভাতি যে ফটোগ্রাফার, সে সবসময় ক্যামেরা নিয়ে পিছে পিছে ঘোরাঘুরি করে, সে ছবি দেখায়, মামা তুমি তো তাকে দেখে নাচানাচি করছিলে, এই দেখো ভিডিও। যখন ভিডিওতে দেখে এটা তো মহিলা বাপ্পি লেহেরি, কাকার ভিজে চিপায় ওঠে আর সিন কাট করে সবাই বসে যায় বিচারে। অবভিয়াসলি সে এই মেয়েকে বিয়ে করবে না। ওদিকে মেয়ে সমানে ফোন দিয়ে যাচ্ছে, রাজু রিসিভ করে দেয়। নারায়ণা মেয়েকে বুঝায়, দেখো বোন, আমার না ভুল হয়েছে, তুমি আমার থেকে ভালো কারো যোগ্য। আমি আসলে একজনকে ভালোবেসে ফেলেছি। বাসে তাকে দেখার পর থেকে মাথা থেকে সরাতে পারিনি। কয়েকদিন হলো মাথায় সবসময় সেই ঘোরাফেরা করছে। তাকে নিয়ে ভাবতে গিয়ে আমি তোমাকে সে মনে করেছি, প্লিজ তুমি সব ভুলে যাও। তাকে দেখার পর থেকে কেন জানি আমি হুঁশে ছিলাম না, তুমি সব কিছু ভুলে যাও। সব শুনে দিদি বলে, আরে বেবি তুমি তো আমার ফিলিংসগুলোই আমাকে বলছো। হলো সারা রাত লাইলি মজনুর গল্প শুনে সে বলে, মজনু ছেলে না মেয়ে? নারায়ণা আর কি বলবে, ফোন রেখে দিলে তার বোন ভাগ্নে ধরে কে সেই মেয়ে যাকে নিয়ে সে এত সিরিয়াস, যাকে নিয়ে এত ভাবছে। নারায়ণা বলে, সে অনেক সুন্দর, শোন কাল তাকে দেখতে যাব, যে করে হোক একটা ছবি তুলে তোদের পাঠাবো, ঠিক আছে? ওকে। পরের দিন ভাই একেবারে সোনু পাউডার মেখে চলে আসে বাস স্টপে। দিদি বাসের অপেক্ষা করছিল, নারায়ণ তাকে ফলো করে। তো দিব্যা আসলে ভূমি জরিপ না কি যেন একটা সরকারি জব করে, এখান থেকে তাকে রোজ বাসে উঠে বিভিন্ন এলাকায় যেতে হয়। দিদি বাসে উঠলে দাদাও উঠে পড়ে। দু চারজনকে ফেলে ভাই একটু সামনে এসে দিব্যাকে দেখছে। পেছন থেকে একজন নারায়ণকে মিন করে তাদের একটা ফ্রেন্ডকে বলছে, আবে লাইনে থাক, আগে গেলেই হলো নাকি, আমরা লাইনে আছি না। মানে তারাও দিদির লাইনে আছে আগে থেকেই। কপা। তো দিব্যা যে সিটে বসেছিল তার পাশের সিটটা ফাঁকা ছিল। এরা প্ল্যান করছে কে বসতে পারে বলে একজন যাচ্ছে বসার জন্য। নারায়ণা বাসে থাপা দেয় যাতে বাস ধুম করে ব্রেক করে, আর এরা একে অপরের গায়ে পড়ে যায়। মেয়েকে ইমপ্রেস করতে গিয়ে ময়ে ময়ে হয়ে যায়। সবাই হেসে ওঠে, যার মাঝে দিদির হাসি ক্যামেরা ফলো করে। আর তার হাসি দেখে তো ভাইয়ের বুকে ইট ভাঙার মেশিন চালু হয়েছে। কন্ট্রাক্টর রেগে যায়, এ বাসে কে থাপা দিল রে? ভাই হাত খাড়া করে। দিদির তখন অ্যাটেনশন যায় ভাইয়ের দিকে। বাস এদের নামিয়ে দিয়ে সামনে যেতে লাগে। নারায়ণা দিব্যাকে দেখে যাচ্ছে। হুট করে সেই তার পাশে দাঁড়িয়ে কথা শুরু করে, আরে তুমি নারায়ণা রেড্ডি না? তুমি এটা করো, তোমার বাড়ি ওখানে, তুমি এমন বলতে থাকে। নারায়ণা তো অবাক, কি ব্যাপার, এ আমার ব্যাপারে কি করে জানে? সে মনে করে যাক, সে যেহেতু আমাকে জানে তাহলে লাইন মারতে সুবিধা হবে। সে বলে, আচ্ছা তুমি কি আমার ব্যাপারে ম্যাট্রোমানি সাইডে দেখেছো নাকি? দিব্যা বলে, নো জনাব, সুইটি। তো সেদিন যখন তারা মেয়েকে দেখতে যায়, এক পিচে ছবি উঠাই নিয়ে গেল না, সে ছবি সুইটিকে দেখায়। তখন দিব্যাও সেখানে ছিল, কারণ সে তার বান্ধবী হয়। সেখান থেকে তার ব্যাপারে জেনেছে। দিব্যা জিজ্ঞাসা, আপনি নাকি বিয়ে করবেন না, এটা কি ঠিক? নারায়ণা বলে, আরে আমি কি করে তাকে বিয়ে করতে পারি? আমি তো যাকে পছন্দ করি তাকে ফিল করতে গিয়ে এই আকামটা হয়ে গেছে। এভাবে অনেক ফানি মানি কথা বলে নারায়ণা দিদিকে হাসায়। দিদিরও ভালো লাগে, তার চোখ মুখে সেটা বোঝা যাচ্ছিল। তার মতো ছেলে যে তাকে পছন্দ করবে না এটা সেও বুঝতে পারে। তারপর যাওয়ার সময় নারায়ণা বাই বলার বাহানায় ছবি উঠাই নিয়ে পাঠিয়ে দেয় এই ঠিকানায়। বাড়ির সবাই দিব্যাকে দেখে বেশ পছন্দ করে। রাতে যখন নারায়ণা বাসায় ফিরে সবাই তাকে নিয়ে বসে যায় যে মেয়েরা তো অনেক সুন্দর, সবার পছন্দ হয়েছে। রাজু বলে, ভাই যখন মেয়ে পছন্দ করেছে তাহলে চলো কাল আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাই। মানে তার তো অন্য ধান্দা। নারায়ণা বলে, আরে সবে দেখা হলো, একটু সময় দে, ইমপ্রেস করি, কি বলো বাবা? কাকুও সায় দেয়। পরের দিন বাসে দিদি মনে মনে নারায়ণকে খুঁজতেছিল, দেখতে পেয়ে তাকে কাছে ডেকে নেয়। হাত ধরে যখন তার পাশে বসায়, অন্য ছেলে পেলে তো জ্বলে যায়। এরপর দিব্যা সুইটিকে নিয়ে কথা উঠাই যে বেচারি তোমার জন্য ওজন কমাচ্ছে আর তুমি। নারায়ণা বলে, আরে বাপরে, খবরদার ওকে যেন আমার ব্যাপারে কিছু বলো না, এমনি ওর পিছু ছাড়তে পারছি না। এসব নিয়ে কথা হতে হতে সেদিন পার হয়। রাজুর জিয়ে ফোন করে তাকে প্যারা দিতে থাকে বিয়ের কি হলো, কারণ তার বাড়ি থেকে ছেলে পেলে দেখা শুরু করেছে। রাজু আর কি বলবে, সে তো চেষ্টা করছে কিন্তু কিছু হচ্ছে না। তখনই নারায়ণা সেখানে আসে। কিরে, কার সঙ্গে কথা বলছিস, কি হচ্ছে না? রাজু চেপে যায়, তার জিএফের ব্যাপারে বলে না, অফিসের কথা বলে কেটে দেয়। মাঝে একদিন অফ ছিল তাই এদের দেখা হয়নি। তো পরের দিন দাদা যায়, বাট আসতে একটু লেট হয়েছে, তাতে বাসটা চলে যায়। বেচারা দৌড় দেয় কিন্তু ধরতে পারে না, ধ্যাত মিস হয়ে গেল বলে আফসোস করছিল। কিন্তু না, আফসোসের কিছু নেই, দিব্যা তখনও যায়নি। শাড়িতে মেয়েদের এমনিতেই সুন্দর লাগে, উপর থেকে এমন রাকিব ভাইয়ের শয়তান বুঝে আমার কাছে আগে পড়ছে। কি ব্যাপার, তুমি যাওনি? দিব্যা বলে, না। তার আগে তুমি বলো, এভাবে রিস্ক নিয়ে বাস ধরতে চাইছিলে কেন?
আরে না তেমন কিছু না। আচ্ছা এখন তুমি কিভাবে যাবে? দিব্যা বলে তোমার যে বাইক লুকিয়ে রেখে তুমি বাসে ওঠো আমি কি সেটা জানি না, চলো আমায় নামিয়ে দাও। বাস ছেলের মন তো গুলগুলা হয়ে যায়। আসলে এটা বলে বোঝানোর মতো কোনো ব্যাপার না। যে ছেলের বাইক আছে সেই জানে বাইক তার কাছে কি, তার উপর আবার যদি পছন্দের মানুষটা বাইকে ওঠে তাহলে তো একবারে সোনায় সোহাগ মেয়ে। যাক এভাবে রোজ তাদের দেখা হয়। ওই পিচ্চিও মাঝে আসে। আস্তে আস্তে বাসের লোকজন সবাই বুঝে যায় এদের মাঝে কি চলছে। দিদির চোখ তো বলে দিচ্ছে সে নারায়ণকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু এখনো কেউ কাউকে কিছু বলেনি। এইভাবেই দুজনের মাঝে জাস্ট দেখা দেখি চোখাচোখি হচ্ছে। এখন নতুন নতুন চুলকানি একটু না চুলকালে ভালো লাগে, তো তাদের খাউজে খাউজি দেখা থেকে আমরা একটু দুজনের কল্পনা দেখাই। আর এর সঙ্গে পার করে আরো কিছুদিন। নারায়ণের একটা ফ্রেন্ড আছে, এই মেয়ের চক্করে পড়ে তার সঙ্গে অনেকদিন হলো দেখা বা কথা হয়নি। সেদিন সে তাকে বাঁটে পায় ধরে নিয়ে যায়। কি ঘটনা বলতো? এখানে এসে নারায়ণা সব বলে যে এই ঘটেছে, সে তাকে ভালোবেসে ফেলেছে, তাকে চায়, তাকে ছাড়া বাঁচবে না, এটা সেটা লেসফিত অনেক কিছু। নারায়ণার ফ্রেন্ড বলে আবে আগে এত পাগল হওয়ার কিছু নেই, আগে মেয়ের থেকে তো জেনে নে সে কি চায়। নারায়ণা বলে সে আবার কি চাবে, তাকে দেখে তো বোঝা যায় সে আমাকে পছন্দ করে। নারায়ণার ফ্রেন্ড বলে দেখ ভাই, তুই যে পরিবেশের কথা বললি তাতে কয়েকটা দিক দেখা যায়। হতে পারে সে তোকে সিকিউরিটি গার্ড হিসেবে ব্যবহার করছে ছেলেপেলেদের হাত থেকে বাঁচতে, নয়তো ওর বান্ধবী সুইটির কাছে তোকে ফিরিয়ে দিতে চাইছে, আর নয়তো টাইম পাস করছে। এর মাঝে যে কোনো কিছুই হতে পারে, তাই আগে ওর মনের কথা আগে জানতে হবে। কি বুঝতে পেরেছিস? ওকে। পরের দিন ছেলে একেবারে গোপাল নিয়ে হাজির হয়, আজ প্রপোজ করে দেবে। কিন্তু আজ তার পাশে কি একটা বসে। নারায়ণা ডাক দেয় দিব্যা। দেখে দিব্যার সঙ্গে সুইটিও সেরেছে। বেবি তুমি এখানে? নারায়ণা ফুল চটকা মারে। সুইটিকে দেখে তো তার হার্টবিট বেড়ে যায় ভয়ে। সুইটি তার দিকে এগিয়ে যায়। বেবি কি ব্যাপার, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না কেন? আমি তোমায় কতটা ভালোবাসি তুমি জানো না? এবার ওই ছেলে পেলে সুযোগ পেয়ে যায়। তারা সুইটিকে আরো উস্কিয়ে দেয়। গোলাপটা তাদের কাছে ছিল, সুইটিকে দিয়ে দেয় তাকে প্রপোজ করতে। লোকজনকে সেদিকে অ্যাটেনশন দিয়ে সুইটিকে বলে প্রপোজ করতে। সে তো করে, কিন্তু নারায়ণা আর কি বলে বুঝতে পারে না। তার অবস্থা দেখে বাসের সবাই খুব হাসাহাসি করতে থাকে, যার মাঝে দিব্যাও। দেখতে দেখতে ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে যায়। নারায়ণা অপমানিত বোধ করে। দিব্যার হাসি তাকে আরো খোঁচায়। সে বাস থেকে নেমে যায়। ছেলেবেলে তাকে লুজার লুজার বলে খেপায়। একটু পর বাস থেকে দিব্যাও নেমে যায়। এই ছেলেগুলো তার পিছু নেয়। আজ তো নারায়ণা তার সঙ্গে নেই। দিব্যা দেখে তারা আজে বাজে কথা বলছে তাকে নিয়ে, সে পালানোর চেষ্টা করছে। এর মাঝে আমরা দেখি নারায়ণাও সেখানে ছিঁড়ে আসছে। শর্ত। চোখে মুখে রাগের ছাপ। দিব্যা বুঝতে পারে সামথিং রং। নারায়ণা বলে ওঠে কি সমস্যা তোমার? মাথায় কি কিছু নেই নাকি? অপমান করার ইচ্ছে থাকলে তুমি করতে, ওকে তোমার সঙ্গে ডেকে আনার কি ছিল? সবার সামনে আমায় অপমান করলো, সাধারণ সেন্সটাও নেই, তাই আবার গভর্নমেন্ট জব করে। আর 2 পয়সার ছেলে পেলে আমাকে লুজার বলছে, তুমি খুশি তো? বলে তাদের দিকে ফেরে। কিরে কি সমস্যা তোদের? সবসময় পিছে পড়ে থাকিস কেন? চল আজ তোদের ফাইনাল ক্লাস নেই, বলে মারা শুরু করে। বাচ্চা পোলা পানদের মেরে ভাই হিরোগিরি দেখায়। ওদিকে নারায়ণার কথাই দিব্যা কান্নাকাটি করে শেষ। নারায়ণা রাগ টাগ করে সেখান থেকে চলে যায়। মারামারিতে ব্যথা পেয়েছিল, বোনেরা সেখানে মলম দিয়ে দিচ্ছে। সে প্রপোজ করতে গিয়ে এসব কি আগাম করে এসেছে সেটা জানতে চাইছে। এর মাঝে সুইটি ফোন করে বলে বেবি দুনিয়াতে কাকে ভরসা করবে দেখেছো? দিব্যা আমার ফ্রেন্ড হয়ে ও তোমার সঙ্গে দেখা করে কথা বলে, অথচ একদিন আমাকে ও জানালো না। আর যদি আমি ওর সঙ্গে না যেতাম তোমায় তো দেখতেই পেতাম না। ও কি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়? এবার মাথা মোটা বুঝে যায় সুইটিকে বাসে আসলে দিব্যা নিয়ে আসেনি, সে একাই এসেছিল। আর সে জায়েদ খান না বুঝে তাকে কতগুলো কথা শুনিয়েছে। এরা করে দিব্যা তার সঙ্গে কয়েকদিন দেখা করে না, কথা বলে না। মাঝে কয়েকদিন পার হয়ে যায়। নারায়ণের এক চাচাতো বোন প্রেগনেন্ট, সেই সুবাদে অনুষ্ঠানের আয়োজন, সেখানে সে কাজ করছিল। হুট করে দেখে দিব্যা তার বাবা মার সঙ্গে সেখানে এসেছে। সে তো রেগে আছে, তার উপর কথা বলছে না। নারায়ণ যখন দেখে তার বোন তাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলছে, সে বোনকে ধরে দিব্যার পরিবারের সঙ্গে তাদের পরিবারের পরিচয় করিয়ে দিতে। কারণ জানতে চাইলে বাকিরা দিদিকে বলে দেয় এই সেই মেয়ে যার জন্য ছেলে ঘরে থাকে না। পরে দিদি তাদের সঙ্গে আলাপ করিয়ে দেয়। নারায়ণ আর দিব্যার সঙ্গে কথা বলার চান্স খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। রাজু যখন দেখলো তার পরিবারের সবাই মেয়েকে দেখেছে, পছন্দও করেছে, সে সবাইকে জোর করে নিয়ে যায় দিব্যার বাবার সঙ্গে আজকেই বিয়ের ব্যাপারে কথা বলতে। তারা তো যাবে না, সে শোনে না। এই গিয়ে ডাক দিবে, তার আগেই পাশের গ্রামের এক লোক দিব্যার বাবার সামনে দাঁড়িয়ে যায় তার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে। তারা বিজনেস করে, জমাজমি অনেক আছে, তার ছেলের সঙ্গে দিব্যার বিয়ে দিতে চায়। দিব্যার বাবা বলে সে আসলে সরকারি চাকরিজীবী ছাড়া মেয়ের বিয়ে দেবে না। সে মনে করে বিজনেসের কোনো দাম নেই, এগুলো স্থায়ী নয়। কথা তো এরাও শুনলো। দিব্যা তার বাবাকে বলে একটু সাইডে যায়। ভাই তার পিছে পিছে যায়। গিয়ে সেদিনের রাগারাগির জন্য সে সরে মরে বলে যে সে বুঝতে পারেনি ছেলেগুলো ও বাসের সবাই হাসাহাসি করছিল, তাই তার রাগ উঠেছে। দিব্যা বলে আমি কেন সুইটিকে বলতে যাব? বলার হলে তো আগেই বলতে পারতাম। 2টা ছেলে মেয়ে রোজ একই সিটে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, লোকজন কি কিছু বোঝে না? আমি সেসব পরোয়া না করে তোমার পাশে বসি, কথা বলি, আর তুমি কি বললে সেদিন শেষে? এমন বুদ্ধি নিয়ে সরকারি জব কি করে করি? তো একটা কাজ করো, পারলে তুমি একটা জব পেয়ে দেখাও। কি বললো আমার বাবা, শুনলে না? যাও চেষ্টা করে দেখো।
যদি সরকারি চাকরি পাও তখন দেখা করো, বলে সে যেতে লাগে। নারায়ণা বলে, দিব্যা আর একটু থাকো না। দিব্যা বলে, ইচ্ছে তো করছে কিন্তু যেতে হবে, বলে সে চলে যায়। এরা সবাই অপেক্ষা করছে শুনতে সে সরি বলে সব ঠিকঠাক করলো কিনা। মাথা মোটা এসে বলে, আরে কিসের সরি মরি, উল্টো ও তো আমাকে আই লাভ ইউ বলেছে। রাজু চেতে যায়, চুপ কর, এইটুকু আস্তে আস্তে কথা বানিয়ে ফেললি, আমি তোদের কথা বলতে দেখেছি, ও কখন তোকে আই লাভ ইউ বললো বে? নারায়ণা বলে, আরে সরাসরি বলেনি, কিন্তু আমাকে সরকারি জব নিতে বললো যাতে আমায় বিয়ে করতে পারে। আমি ওকে আরেকটু থাকতে বললাম, ও বলল ইচ্ছে ছিল কিন্তু পারছে না। তার মানে তো এটাই হলো না যে ও আমায় পছন্দ করে। রাজু বল, এর মাথা গেছে, এখানে রেখে আর কিচ্ছু হবে না, পাবনায় পাঠাতে হবে। আরেকজন বলে, ভাইয়া সরকারি চাকরি হিরো আলমের কোনো গান না যে সার্চ দিলেই পেয়ে যাবে। বাট কে শোনে কার কথা? সবার ভাবনা একদিকে আর প্রেমিকের ভাবনা অন্যদিকে। সবার কাছে যুক্তি খাটে, কিন্তু সদ্য যে প্রেমে পড়েছে তাকে যুক্তি দেখাতে গিয়ে লাভ নেই, সোজা মায়ের ছাড়া কোনো কথা হবে না, একবারে উড়া দুরা মায়ের। কিন্তু এরা তো আর তা করতে পারছে না। আর এর ফলাফল কি হয়? ছেলে সরকারি চাকরি পেতে এক দালালের কাছে চলে যায় পরের দিন। সে বলে, চাকরি কোনো ব্যাপার না, টাকায় বলবে কথা, আপনি টাকার ব্যবস্থা করুন, চাকরি হয়ে যাবে, কোনো ব্যাপার না। দালাল 15 লাখের অ্যামাউন্ট বসায়। এখন এতগুলো টাকা সে হুট করে কই পাবে? তাও আবার 2 দিনের মাঝে দিতে হবে। নারায়ণা তার পার্টনারের কাছে যায়। এ কথা সে কথার মূল কথা হলো তার টাকা লাগবে, এতগুলো টাকা সে দিতে চায় না। নারায়ণা বলে সে তার অর্ধেক শেয়ার তার কাছে বিক্রি করে দিবে, তারপরও তার টাকা লাগবে। এখন তো তাহলে কোনো কথাই নেই, সে টাকা দিয়ে দেয়। পরের দিন টাকা পয়সা নিয়ে ছেলে দালালকে বুঝিয়ে দেয় সে টাকার বিনিময়ে জবের ব্যবস্থা করে দিবে, তাও আবার সরকারি। এগুলা জ্বালা কি শৈলেশায় বাড়ায়। ছেলে খুব খুশি। মাঝে 2-3 দিন পার হলো, সে দিব্যাকে দেখেনি, তাই বাস স্টপে চলে আসে। বুক ফুলে সে বলবে জব পেতে চলেছে। বাস আসে, ছেলে পার্ট নিয়ে যাচ্ছে জবের ব্যাপারে আজ তাকে বলবে। এর মাঝে ড্রাইভার ফোন করে বলে, ভাই একটা ভিডিও পাঠাচ্ছি দেখো। নারায়ণা ভিডিও ওপেন করে দেখে, হই কাণ্ড, ব্যাপার রই। সারা বছর মিডিয়াতে হাগু করতো, আজ সেই জায়েদ খান গেল কই। মানে একটু আগে নারায়ণা যাকে টাকা দিয়ে এলো, পুলিশ রেড মেরে তাকে ধরে ফেলেছে। সে নাকি একটা ফ্রড। জবের কথা বলে সবার থেকে টাকা বসে নেয়, কিন্তু এমন কিছু করে না। হলো, বাসের চিপা এখনো বাকি, সামনে দেখুন। দিব্যা নেমে আসে, কি ব্যাপার, 2-3 দিন তোমায় দেখছি না, জব খুঁজতেছো নাকি? নারায়ণা চুপ। দিব্যা বুঝতে পারে তেমনই কিছু হয়তো। সে বলে, আরে তুমি দেখছি সিরিয়াস, পাগল টাগল হয়ে গেছো নাকি? এখন তুমি সরকারি জব কই পাবা? আমি তো এমনিই মজা করে বলেছিলাম, তোমার সরকারি জব খুঁজতে হবে না। আরও কিছু বলবে, তার বাবা এসেছে, এজন্য সে চলে যায়। নারায়ণার বন্ধু এসে বলে, মামা তুই তো বেঁচে গেলি, তোকে আর জব খুঁজতে হবে না। তা তো ঠিক আছে বেটা, কিন্তু টাকাগুলো যে জলে গেল তার কি হবে? একে বলে বাসের চিপায় বিচে আটকে যাও। যাক, মেয়ে অন্তত জবের ব্যাপারে কনফার্ম করে গেল যে জব লাগবে না। এইটুকু সান্ত্বনা নিয়ে সে রাতে বাসায় ফেরে। বাড়িতে অলরেডি জেনে গেছে সে কি করেছে। মুরব্বি কথা শোনায়, সে এত বড় সিদ্ধান্ত তাদের না জানিয়ে কি করে নিল। একটা মেয়ের জন্য সে এতগুলো টাকা কেন নষ্ট করলো? অনেক কথা শোনায়। কিন্তু এবার তার ছোট ভাই রাজু তাকে খুব সাপোর্ট করে। আরে সে কি বাজি খেলে টাকা নষ্ট করেছে নাকি? সে ভালোবাসার জন্য করেছে, ভালোবাসা পেতে হলে খরচ করতে হয়, তোমরা কেন ওর পিছিয়ে পড়েছো? বলে সে নারায়ণকে খাবার এগিয়ে দেয়, আদর করে। নারায়ণ তো অবাক, তার ভাই তাকে এত ভালোবাসে। যা হয়েছে ব্যাপারটা পরিবারের জন্য একটু ক্ষতিকর, তাই একটু চিন্তা ভাবনা করে। এভাবে পার হয়ে যায় আরও কিছু দিন। সবাই দেখে নারায়ণ সব ভুলে বেশ নর্মাল রয়েছে, মনে হচ্ছে না সে কোনো চিন্তায় আছে। দিদিরা বলে, এভাবে না থেকে কাজে মনোযোগ দে। আর আমরা অন্য মেয়ে দেখছি, তার কথা দিব্যা তাকে ভালোবাসে, সেও তাকে ভালোবাসে, তারা বুঝতেছে না। দিদিরা বলে, আরে বুঝলাম তুই ওকে ভালোবাসিস, ও তোকে ভালোবাসে, তো তুই এটা ওর মুখ থেকে শুনে শিওর হচ্ছিস না কেন? তাহলে তো হয়ে যায়, ও তোকে খুলে বলুক, তাহলে আমরা অন্তত মেয়ে দেখা চিন্তা বাদ দিয়ে দিব। কি বলো সবাই? সবার জোরাজোরি আর জিদের বসে পরের দিন নারায়ণা চলে যায় দিব্যার সঙ্গে খোলামেলা কথা বলতে, কিন্তু তার দেখা পায় না। সে সেদিন আসেনি। কি ব্যাপার, আজ তো ছুটি নয়, ও এলো না কেন? নারায়ণা দিব্যের বাড়ির দিকে যায়। বাড়িতে আসতেই দেখে লোকজনের ভিড় সরিয়ে সামনে যেতেই দেখে কেউ একজন মারা গেছে। নারায়ণা কিছু ভাববে, তার আগে নজরে পড়ে তার দাদি মারা গেছে। নারায়ণার সঙ্গে সঙ্গে আপনারা তো ভয় পেয়েছিলেন যে দিব্যা হয়তো মারা গেছে না? জানি তো। আজ আর তার সঙ্গে কথা হয় না। রাতে বাসায় ফিরতে সবাই ধরে কথা হয়েছে কি না। নারায়ণা বলে ওর দাদি মারা গেছে, তাই আজ দেখা হয়নি। ওকে। মাঝে আরও কয়েকদিন পার হয়। একদিন সকালে রাজু দুধ নিচ্ছিল, নারায়ণা বের হয়ে যাবে তার কাজে। রাজুর ফোন আসে, তাই ছোট ভাগিনা ফোন নিয়ে তার কাছে দৌড়ে আসতে গিয়ে পড়ে যায়। সবাই দৌড়ে আসে, কি হলো? জয়েন্ট ফ্যামিলির এটাও একটা ভালো দিক যে ছোট একটা বিপদেও সবাই এগিয়ে আসে। মুহূর্তের মাঝে পিচি তার ব্যথাই ভুলে যায়, সবাই এতটা আদর করে তাকে। কিন্তু ফোনটা পায় মুরব্বি। কল আসাতে একটা ছবি ভেসে উঠেছে। মুরব্বি এসে সবার সামনে ফোন রাজুর দিকে করে জিগাই, এই মেয়ের ছবি তোর ফোনে কেন? মুভির ছোট্ট একটা টুইস্ট। সবাই দেখে দিব্যার সঙ্গে অন্য একটা ছেলে, তার ছবি আবার তার ফোনে। নারায়ণ হা। সবার রিয়াকশনে রাজু সত্যিটা বলে, আর সিন পিছনে এনে দেখায় যে রাজুর জিএফ একটা ছেলের সঙ্গে দেখা করতে একটা জায়গায় আসে।
ছেলেটার কথা আর ইশারাতে বুঝতে পারি তার সঙ্গে তার বিয়ের কথা ফাইনাল হয়েছে। দিদি তাকে ডেকেছে সত্যিটা বলতে যে সে অন্য একটা ছেলেকে ভালোবাসে, তাকে বিয়ে করতে পারবে না, আর এই কথা তার বাবাকে বলতে পারবে না, তাই তাকে ডেকেছে। ছেলে রাজি হয় না, রাজু হাজির হয়। তুই কেবে? রাজু বলে ভাই আমি ওর বয়ফ্রেন্ড। রাজু ছেলেটাকে বুঝাই তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, এই বিয়ে হলে না সে ভালো থাকতে পারবে না তার পরিবার। রাজু বলে দেখো ব্রো, তুমি একজন সরকারি চাকরিজীবী, তোমার পরিবার যেমন তেমন পারফেক্ট একটা মেয়ে আমার খোঁজে আছে, এই দেখো তোমার পছন্দ হবে বলে সে দিব্যার ছবি তাকে দেখায়। বলে আমার ভাই এই মেয়েকে পছন্দ করে, কিন্তু এই মেয়ে ওকে ভাও দেয় না। মেয়ের বাবা সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দিবে না, আর আমার ভাই কখনো তার যোগ্য হতেও পারবে না। তোমাদের জুটি একেবারে মিলে যাবে, তুমি একে বিয়ে করো। দিব্যাকে দেখে তার আরো ভালো লেগে যায়। পরে ছেলে দিব্যার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে দিব্যার বাবা তো রাজিও হয়ে যায়। সেই সময় এই ছবি উঠিয়েছিল ওই ছেলে, আবার রাজুকে এই ছবিটা পাঠিয়েছিল। এই হয়েছে ব্যাপার। তার নিজের রাস্তা ক্লিয়ার করতে সে ভাইকে ফাঁসিয়ে দিয়েছে। নারায়ণা যেন আকাশ থেকে পড়লো। তার মানে এই জন্যই যেদিন সে টাকা হারিয়ে বাড়িতে এলো সে তোষামদি করছিল, ব্যাপারটা এটাই ছিল। সবাই খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। রাজু রেগে গিয়ে বলে আরে এভাবে দেখছো কেন? তোমাদের কি আমাকে নিয়ে ভাবনা আছে? ওর বিয়ে হয়ে যাচ্ছে আর আমি আমার ভাইয়ের জন্য বিয়ে করতে পারছি না, তো কি করব? সবার যেন ওর প্রবলেম চোখে পড়ছে, আমাকে নিয়ে তো কারো ভাবনাই নেই। দিব্যার বিয়ে হয়ে গেলে ভাইকে সহজেই বিয়ে দেওয়া যাবে, তাই এসব করেছি। দিদি বলে তুই কাউকে ভালোবাসিস এটা তো আমরা কেউ জানিই না। জানলে কি করতে? সবাই ওর পিছে পড়ে আছে, যেন দিব্যা ওকে বিয়ে করার জন্য বসে আছে। আমার গার্লফ্রেন্ড যে আমাকে ভালোবাসে তার জন্য হাজার প্রমাণ আমার কাছে আছে। ওর কাছে এমন একটাও কি প্রমাণ আছে যে দিব্যাকে ভালোবাসে? দিব্যা ওকে পাত্তা দেয় না, কিন্তু ও ওকে নিয়ে পাগলামি করছে, আর ওর সঙ্গে তোমরা পাগল হয়ে গেছো। ওই মেয়ে যদি ভাইকে ভালোই বাসতো তাহলে আরেকজনকে বিয়ে করতে রাজি হলো কেন? ওই ছেলে আমাকে এই ছবি পাঠালো কিভাবে? আন্টি ঠাস করে একটা থাপ্পড় মারে। চুপ কর, একে তো তোর ব্যাপারে আমাদের কাছে লুকিয়ে অপরাধ করেছিস, ওপর থেকে গলাবাজি করছিস। তোরা দুজনেই আমাদের কাছে সমান, তুই এভাবে বলছিস কেন? তোর ভালোবাসার মানুষকে হারাতে চলেছিলিস বলে এতটা নিচে নেমে গেছিস, তার মানে ও তোর কাছে জরুরি। তাহলে ও যাকে ভালোবাসে সে কি ওর কাছে জরুরি না? একেই বলে মিনকা শয়তান। চুপ থাকতে থাকতে এমন কাজ করে ফেলে যা সবাইকে অবাক করে দেয়। কিন্তু কথায় আছে না, গাধাকে পিটিয়ে ঘোড়া বানানো যায় না, তেমনি প্রেমিককে প্রেম থেকে দূরে রাখা যায় না কথাই বুঝিয়ে। রাজু উল্টো রেগে যায়। তোমরা সবাই ওর পক্ষ নিয়েছ, আমি আর বাড়িতেই থাকবো না, ওই মেয়েকে আর বিয়ে করব না বলে মেয়েকে ফোন করে সে বিয়ে করবে না, তার পরিবার মেনে নিয়েছে, এসব বলতে থাকে। নারায়ণা কি তার কষ্ট নিয়ে ভাববে? রাজুকে ধরে, থাম বলছি, কি শুরু করেছিস তুই? তুই একটা মেয়েকে ভালোবাসিস, বাড়িতে যে কাউকে একবার বলতে তো পারতি। দেখছিস না আমার সমস্যা নিয়ে সবাই কিভাবে উঠে পড়ে লেগেছে সমাধান করতে? এটাই তো পরিবারের কাজ। একসঙ্গে আমরা কেন আছি? যাতে যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারি। বলে তার হাত থেকে ফোনটা নিয়ে দিদিকে বলে, শোনো বোন, আমি রাজুর বড় ভাই, তুমি চিন্তা করো না, আমরা তোমার পরিবারের সঙ্গে কথা বলবো, যে করে হোক তোমার বাবাকে বিয়েতে রাজি করাবো, ঠিক আছে? আন্টিও কথা বলার জন্য ফোন নিয়ে নেয়। এই তো সমাধান হলো। মাথা মোটা এবার বুঝতে পারে পরিবার চাইলে কি না করতে পারে। তার ভাই যেহেতু তার ম্যাটারটা সমাধান করে দিল, তো পরের রাতে দুই ভাই একটা বারে এসে দিব্যার সঙ্গে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে, মানে এঙ্গেজমেন্টও হয়ে গেছে, তাকে নিয়ে বসে। আবার তাকে দিব্যাকে ছাড়তে বলে, কিন্তু এবার সে আর ছাড়বে না, গায়ের জোর দেখায়। নারায়ণার মাথা গরম হয়, তাদের মেরে মুড়ে ভয় দেখায়। ছেলে বলে ঠিক আছে, সে বিয়ে ভেঙে দিবে আর বিয়ে করবে না। ওকে। এরপর রাজুর বিয়ে নিয়ে ব্যস্ততা বেড়ে যায়। ফাইনালি রাজুর বিয়েও হয়ে যায় নারায়ণার আগে। পার হয়ে যায় আরো কিছুদিন। সুইটি নারায়ণার বাড়িতে এসে বলে তাদের ব্যাপারে সে কি ভাবলো, কারণ সে যাকে পছন্দ করে দিব্যা, তার বিয়ে হতে চলেছে, এই বিয়ে কেউ ঠেকাতে পারবে না। নারায়ণা বিশ্বাস করে না, রাগারিয়ে করে তাকে পাঠিয়ে দেয়। পরে আন্টি বলে, বেটা কেন নিজে নিজে ভূত হচ্ছিস? তুই একবার মেয়েটার সঙ্গে কথা বল, ও কি বলে শুনে নিশ্চিত হ। তো পরের দিন ছেলে চলে যায় দিব্যার সঙ্গে দেখা করতে। একটু অপেক্ষার পর সে আসে। দিব্যা বলে, কি ব্যাপার, খুব বিজি মনে হচ্ছে, দেখা সাক্ষাৎ নেই, কয়েকদিন হলো খোঁজ খবর নেই। নারায়ণা বলে, আরে তেমন কিছু না, ওই আমার ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেল, তুমি তো জানোই, সেটা নিয়ে একটু বিজি ছিলাম। এর মাঝে তোমার ওই মোটু এসে ঝামেলা বাঁধিয়ে দিয়ে গেছে। কি হয়েছে? আরে ও এসে বলছে তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তো মানতেই চাইনি, বাড়ির লোকজন বলছে একে অপরকে পছন্দ করলে তো বিয়ের ব্যাপারে জানানোর কথা, এই জন্য জোর করে পাঠালো। দিব্যা বলে, ও বুঝেছে, কিন্তু আমাদের ব্যাপারে তো আমরা ক্লিয়ার নাকি? ছাড়ো এসব, বলো কি চলছে আজকাল? নারায়ণা বলে, ছাড়ো মানে? আমি তো এটাই শিওর হতে চাইছি যে আমাদের। দিব্যা বলে, আমাদের মাঝে আবার কি? আমাদের মাঝে তো কিছুই নেই। এই সেরেছে। দিব্যা, মজা করছো না? দিব্যা বলে, মজা করবো কেন, আমাদের আবার কি? নারায়ণা বলে, কি মানে? তুমি জানো না? আর কি জানবো, আজব তো। এই বুঝি ব্যাপারটা সিরিয়াস হয়ে গেল। তারপর থেকে নারায়ণার নর্মাল লাইফ নষ্ট হয়ে যায়। সে সবসময় স্যাড থাকতে শুরু করে। শুরু থেকে যদি মেয়েটা না করতো, একটা কথা ছিল, এত মিষ্টি কথা বলার পর, এতদিন একসঙ্গে ঘোরার পর এখন সে হুট করেই না বলছে, তাহলে কেমন লাগে? নারায়ণা সবকিছু থেকে সরে যায়। পরিবারের লোকজন বুঝতে পারে তার মনটা ভালো না। মন খারাপ করে দিনগুলো যাচ্ছিল। একদিন দিব্যা কাজে যেতে দেখে নারায়ণা এখানে পাগলের মতো বসে আছে, কিছু বলে না, বাসে ওঠে। গাড়ি ছাড়ার একটু পর আমরা দেখি তার চেহারাতেও টেনশনের একটা ছাপ।
মনে হচ্ছে সেও কিছু ভাবছে। ক্যামেরা তাকে ফোকাস করে সিন পিছনে এনে বিহাইন্ড দ্য সিন দেখায় যে দিব্যা আসলে নারায়ণকে তার আগে থেকেই পছন্দ করত। কিভাবে? ওই যে নারায়ণা পিচ্চিকে ঘন্টি বাজাতে হেল্প করলো, সেই সময় নারকেলের খোল তার পায়ের নিচে পড়ে, সেই নারকেল ফাটিয়েছিল দিদি। তখন সে তাকে প্রথম দেখে, তারপর তাকে বাসে ফলো করে। আগে থেকে সে তাকে পছন্দ করতো, পরে তো নারায়ণা নিজেই এলো তার সঙ্গে কথা বলতে বা তার কাছে, সম্পর্ক গভীর হলো, তার তো ভালোই লাগছিল। সে নিজেই চেয়েছিল তাকে মনের কথা খুলে বলতে যে সে তাকে পছন্দ করে। কিভাবে বলবে সেটাই একদিন বাড়িতে প্র্যাকটিসও করছিল। সেদিন তার বাবা এসে বলে তার জন্য একটা ছেলে দেখেছে, সরকারি জব করে, খুবই ভালো ছেলে, 2 দিন পর তারা আসবে তাকে দেখতে। বেচারি সবাই প্ল্যান করছে, তার আগে তার বাবা পানি ঢেলে দেয়। দিব্যা তার বাবাকে সাহস করে বলে সে একটা ছেলেকে ভালোবাসে। তার বাবা বলে লোক মুখে একটু একটু শুনেছি, এই জন্যই তো বিয়ে ঠিক করছি। দিব্যা বলে বাবা আমি ওকে বিয়ে করতে চাই। তার বাবা বলে যদি মানুষ জানাজানি আগে বলতি ভাবতাম, কিন্তু এখন পসিবল না। তার কথাই শোনে না। রাতে সে আবার বাবাকে বোঝায় তার বাবার কথা, মাস্টারের মেয়ে প্রেম করে বিয়ে করলে মানুষ কি বলবে, তার মান সম্মান থাকবে না, তাই সে তার মতো করে বিয়ে দিবে, তার কথা শুনবেই না। দিব্যা বোঝায় মানুষ বড় নাকি মেয়ের খুশি বড়। টাকলার বাচ্চা বলে তুই কি ভেবেছিস এসব বলবি আর আমি মেনে নিব? আমি যা বলেছি কথা ওটাই থাকবে, আমার মতামতে বিয়ে হবে। তার কোনো কথা বোঝার চেষ্টাই করে না। ব্যাপারটা নিয়ে সে টেনশনে পড়ে যায়। নারায়ণকে কিছুই বলে না, বাবার উপর রাগ করে থাকে, কথাও বলে না। তার বাবা তাকে উল্টো বোঝানোর চেষ্টা করে যে সে যাকে পছন্দ করেছে সেই ছেলেটাই ভালো, কিন্তু দিব্যা আবার সেটা মানতে চাইছে না। সেই রাতে গ্রামের লোকজন দিব্যাদের বাড়িতে এসে তার বাবাকে অনেকগুলো কথা শোনায়, কারণ তাদের বাছুর নাকি লোকদের ফসল খেয়েছে। দিব্যার বাবা ক্ষতিপূরণ দিয়ে গরুকে খাওয়াতে গিয়ে বলে একে খাওয়াই পড়ায় আমি, যত্ন করি আমি, আর এ আমার কথা না শুনে অন্যের খেতে গিয়ে লাগে, তারপরও আমি একে খাওয়াতে এসেছি কেন? বলে খাবারের গামলা দিয়ে বাছুরকে মারতে যাবে, দিব্যা ফেলে দেয়। সে বুঝে যায় তার বাবা গরুর উপর দিয়ে তাকে বোঝাচ্ছে, বাবা কি করছো তুমি? ঠিক আছে আমি ওই ছেলেকেই বিয়ে করব। টাকলার বাচ্চা বলে এটা মুখে নয়, এক্সপ্রেশনে বোঝাতে হবে, চল হাস। দিব্যার সঙ্গে সঙ্গে হাসি মুখে বলে সে তাকে ভুলে যাবে। সব থেকে কষ্টের ব্যাপার এইটা। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কতটা গভীর? ব্যথা লাগলে আমরা চিল্লাবো, কান্না করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু সে মন খারাপ করে থাকতে পারবে না, তাকে হাসি মুখে থাকতে হবে। সেই হাসিতেই পরের দিন যখন ছেলে পক্ষ আসে, তার বাবা এঙ্গেজমেন্টও করে ফেলে। ছবি উঠাতে গিয়ে প্রথম দিনেই ছেলেকে কাঁধে হাত রাখার অনুমতি দেয় তার বাপ। এমন অবস্থায় একটা মেয়ের ভিতরে কি পরিমাণ যে রাগ আর ক্ষোভ চলে, তা যদি তাকে চিল্লাইয়ে বোঝানোর অনুমতি দেওয়া যেত, মনে হয় তার চিল্লানিতে দুনিয়া কেঁপে উঠত। বাট বোঝানো যাবে না, হাসি মুখে থাকতে হবে। দিব্যার চোখের সামনে ভাসতে থাকে সে নারায়ণের সঙ্গে কেমন সময় কাটিয়েছে, কতটা খুশি ছিল, কতটা হাসি খুশি থেকেছে, কতটা ভালো লাগতো তার। কিন্তু পরে যখন সে তাকে না করে দেয়, তার নিজেরও খারাপ লেগেছে, বুঝতে দেয়নি। তাকে যতবার ইগনোর করেছে সে, বাসে উঠে সে একা একা কেঁদেছে, বুঝতে দেয়নি। বাড়িতে তার বাবা না থাকলে তার বুকের ভেতর সাগরের ঢেউয়ের মতো ব্যথা বয়ে গেছে, বুঝতে দেয়নি। শেষে যখন সে তাকে সবার সামনে এমন অপমান করলো, নারায়ণের থেকে বেশি কষ্ট সে পেয়েছে। পাহাড় ধসে পড়ার মতো ব্যথা সে অনুভব করেছে, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। এসব ভাবনা সে মাঠে কাজ করতে গিয়েও ফিল করছিল। লোকজন তাকে ডেকে হুঁশি আনে, ম্যাডাম কি হয়েছে? কাজ কি আর ভালো লাগে? কাজ থেকে ফিরে দিব্যা দেখে নারায়ণা এখনো সেখানেই বসে আছে। দিব্যা তার কাছে যায়, নারায়ণা কেন এমন করছো? এইভাবে নিজেকে কষ্ট না দিয়ে এসব ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি তোমায় পছন্দ করি না, কতবার বলবো? নারায়ণা আবার বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, বাট আমার কষ্ট লাগছে এটা ভেবে যে তুমি আমার কাছে সেটা লুকাচ্ছ। দিব্যা রাগ করে উঠে যেতে লেগে আবার বলে, পাগলামি না করে পরিবারের কথা ভাবো, তোমার জন্য তারাও তো কষ্ট পাচ্ছে না। নারায়ণা এগিয়ে যায়, তুমি আমাকে নিয়ে চিন্তা করছো, এটা কি খুব নর্মাল নাকি আমি যা ভাবছি তাই? ঠিক আছে আমার না হলে, কিন্তু স্বীকার তো করো। নারায়ণের কথা দিব্যা মনোযোগ দিয়ে শুনছে, তার পা যেতে চাইছে কিন্তু সে উঠতে পারতেছে না। হুট করে তার টাকলা বাপ এসে যায়। দিব্যা সে তো চমকে ওঠে, হ্যাঁ বাবা, আমি তোকে কতবার কল করছি, তুই ধরছিস না কেন? এখানে কি করছিস? চল। ও এ কে? দিব্যা বলে, বাবা এই সেই ছেলে, বলেছিলাম না আমায় বিরক্ত করে। নারায়ণা বলে, আঙ্কেল আপনার সঙ্গে আমার কথা আছে, একটু সময় দিন। আমি দিব্যাকে খুব ভালোবাসি, প্লিজ আমাদের আলাদা করবেন না। টাকলা বলে, ও আচ্ছা, এটা তো খুব ভালো কথা, কিন্তু তুমি একা বাসলে তো হবে না বেটা, আমার মেয়েও তো তোমাকে ভালোবাসতে হবে না। আমি একজন টিচার, সমাজের মানুষ আমাকে দেখে বিচার করবে। আমি কি বাচ্চাদের ফিউচার নিয়ে খেলতে পারি বলো? সে যদি তোমায় ভালোবাসে তাহলে আমার কোনো আপত্তি নেই। দিব্যা তো অবাক, এ কি বাপ নাকি বাংলাদেশের রাজনীতির দল, এত রূপ। নারায়ণা দিব্যাকে ধরে, প্লিজ দিব্যা আজ অন্তত বলে দাও, এটাই সুযোগ, বলো তুমি আমার কতটা ভালোবাসো। দিব্যা মন তো বলতে চাইছে, কিন্তু বাস্তবতা তো সে জানে তার বাপ কেমন, সে চুপ করে থাকে। নারায়ণা তাকে ইমোশনাল করার চেষ্টা করে, তাদের ভালো সময়ের কথা বলে, ফিউচারে সে তাকে কিভাবে রাখবে, কতটা ভালোবাসা দিবে বোঝাতে থাকে। যে সত্যিকারের ভালোবাসে তার তো আসলে শব্দের দরকার হয় না, তার চোখই সব বলে দেয়। নারায়ণা যে দিব্যাকে সত্যিই ভালোবাসে তা তো দিব্যা বুঝতেই পারছে, তার মনটা ছটফট করছে। এই বলে দিবে, ধুম করে তার বাবা হাত ধরে, দিব্যা চল। হয়তো বলেই দিত, কিন্তু তার বাবা মাঝে ঢুকে যায়।
নারায়ণা বলে, স্যার প্লিজ ওকে বলতে দিন, একটু সময় দিন, ও বলুক। টাকলা হারামি নারায়ণকে উস্কে দেয়। আবে কি বলবে বে, গুন্ডামি করছিস নাকি? নারায়ণা রাগ ওঠে, সে কি করলো, কলারটা ধরে ফেলে। এই হয়েছে। দিব্যা তার বাবাকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে যেতে লাগে। দিব্যের বাবা তো এটাই চাইছিল যে সে মাঝখানে কুলু দিবে আর সেটা যেন রাগারাগি করে। নারায়ণ হয়তো বুঝতে পারে তার বাবার ভয়ে সে কিছু বলছে না। দিব্যা যাচ্ছে আর কান্না করছে। যখন বাইকে ওঠে তার বাবা লক্ষ্য করে দিব্যা খুব কাঁদছে। এটা তো নর্মাল কান্না হতেই পারে না। তাকে নিয়ে চলে যায়। এখানে এসে টাকলা দিব্যাকে বলে, তোর সঙ্গে আমার কথা আছে, চল, বলে মাঠের ভিতরে নিয়ে যায়। বাবা কি হয়েছে? টাকলা হারামি ইটের একটা খণ্ড উঠিয়ে নিয়ে বলে, তুই ওকে এখনো ভালোবাসিস না? আমি আর একটু দেরি করলে তো তুই বলে দিতি। বলে সে তার মাথায় মারতে থাকে। কোন মেয়ে এটা সহ্য করবে? বাবা কি করছো? আমি তো বলেছি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। কি করছো এসব? কেমনটা লাগে বলুন? টাকলা বলে, আমি মানি না, তোর কোনো ভরসা নেই। আরে কি জাদু করেছে ও যে ওকে ছাড়তে পারছিস না? কি করেছে তোকে? ও তোরা লুকিয়ে লুকিয়ে ওসব করেছিস না? দিব্যা বলে, ছি বাবা, ও শুধু আমাকে ভালোবেসেছে, ভালো। আচ্ছা, তো আমার ভালোবাসা ওর থেকে বড় হয়ে গেল না? হ্যাঁ, মনে করেছিলাম তোকে বিয়ে দিয়ে আমার দায়িত্ব শেষ, কিন্তু এখন দেখছি বিয়ের পরেও তোকে চোখে চোখে রাখতে হবে, কারণ তোর তো কোনো ভরসা নেই। ওই হারামি তোর কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে আর তুই ওর সঙ্গে পালিয়ে যাবি। তুই কি আমার মেয়ে? তুই তো বাজারের মেয়ের থেকেও অধম একটা জি ওইটাই বলে। ব্যাস এই কথাটা দিব্যার মন ভেঙে দেয়। সে একেবারে নিশ্চুপ হয়ে যায়। ভাবতে পারে না যে একটা বাবা তার মেয়ের ব্যাপারে এমন কথা কি করে বলতে পারে। তার চোখ থেকে পানি টুপ করে গড়ে পড়ে। ঠিকই বলেছো বাবা, আমি তোমার মেয়ে না। আমার বাবা কখনো এমন হতেই পারে না। একটা কাজ করো, তুমি যা করছিলে তাই করো। আমি নারায়ণাকেই বিয়ে করব, তোমার কি করার তুমি করো। বলে সে যেতে লাগে। বিচিতে ঠোকা দিলে মানুষ যেমন চমকে ওঠে, বুড়ো এমন ছটফট করতে থাকে। সমানে ডাকতে থাকে, দিব্যা দিব্যা থাম বলছি, থাম। না, সে যেতেই আছে। বুড়ো জোর একটা চিল্লানি দেয়, দিব্যা। সে পিছনে ফিরে তাকাতে হারামগাদা ইটটা এত জোরে ছুঁড়ে মারে, মাথা তো সেন্সিটিভ জায়গা, দিব্যা সেখানেই পড়ে যায়। বুড়ো দৌড়ে আসে, দিব্যা। তার তো মাথা থেকে রক্ত পড়ছে। হালাই এখনো তাকে বলে, বেটি তুই শুধু একবার বল ওকে ভুলে যাবি, ওকে চাস না, আমি তোর কিছু হতে দেব না। দিব্যা বলে না। বুড়ো বলে, তাহলে তোর বেঁচে থাকার কোনো দরকার নেই। বলে মারতে যাবে, নারায়ণা আসে। রাস্তা থেকে সে চিল্লানি দেয়। টাকলা হাসতে থাকে, দেখ দেখ তোর নাগর এসেছে, ও কি মনে করেছে তোকে বাঁচাতে পারবে? আয় আয়। নারায়ণা দৌড়ের উপর আছে, কিন্তু সে কাছে আসতে আসতে এই দিব্যার মাথায় সমানে মারতে থাকে। দিব্যার অবস্থা খুব খারাপ। নারায়ণা এসে তাকে ধরে ফেলে দেয়। তারপর দিব্যাকে ধরে। সে তো কথাও বলতে পারছে না। টাকলা বলে, দেখ তুই কি করলি, তোর কারণে আমার মেয়ে মরতে বসেছে, আজ আমি তোকেও। বলে আবার মারতে আসে। এবার নারায়ণা ধরে ইট দিয়ে তাকে একটা মেরে দেয়। একটু বেহুঁশে পড়ে থাক হারামজাদা। নারায়ণা দিব্যাকে কোলে নিয়ে কাঁদতে শুরু করে। এটা কি হলো? দিব্যা কথা বলতে পারছে না, তার আওয়াজ বন্ধ হয়ে আসছে। তারপরেও বলে সে তাকে ভালোবাসে, সে তাকে অনেক ভালোবাসে। তার বাবার জন্য সে কিছু বলতে পারেনি, তার ভুল হয়েছে, সে তার বাবাকে বুঝতে পারেনি। নারায়ণা বলে, তুমি চুপ করো, তোমায় কিছু বলতে হবে না, চলো আমরা হসপিটালে যাই। দিব্যা বলে, যেতে হবে না, আমি বাঁচবো না, তুমি আমায় একটু কোলে নিয়ে থাকো, শক্ত করে কিছুক্ষণ জড়িয়ে ধরো। বলতে বলতে সে সেখানেই মারা যায়। এমন দুর্ভাগা প্রেমিক আর কে হতে পারে যার চোখের সামনে তার প্রিয় মানুষটা দুনিয়া ছেড়ে চলে যায়? নারায়ণের কেমন লাগছে তা হয়তো বলে বোঝানো যাবে না। বলা যায় এরপর থেকে সে হুঁশে ছিল না। অমনে এসে রাস্তায় খাড়ায়, তখনই তো বাস তাকে উঠিয়ে নেয়। এই ঘটেছে তার সঙ্গে, এই জন্যই তার শরীরে এমন রক্ত। পিচি ডাকছে, আঙ্কেল, দিব্যা দিদি কই? কি হয়েছে তার? তোমার গায়ে এসব কি? ঘটনা এখনো বাকি। নারায়ণা কিছু বলছে না। পিচি সমানে ডাকতে থাকে। ডাকতে ডাকতে যখন তার সাড়া নেই, সে হালকা একটু নাড়া দেয়, আঙ্কেল। নারায়ণা শরীর নিস্তেজ। দিব্যাকে নিয়ে ভাবতে ভাবতে সেও এই দুনিয়া ছেড়ে চলে গেছে। মানে নারায়ণা মারা গেছে। ক্যামেরা তার ফেসে ফোকাস করে রাখে আর ভালোবাসার চক্করে পড়ে আবারও দুইটা পরিবার, দুইটা জীবন চলে গেল বুঝিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। কি আর বলবো। তো ব্যাপারটা যখন বাবা মার, সেখানে তো কোনো কথাই চলবে না। বাবা মার জন্য নিজেকে হাজারবার কেটে টুকরো টুকরো করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু বাবা মায়েদের একটু বোঝা উচিত। না না, তাদের ভুল ধরার মতো জ্ঞান বা সাহস আমার নেই। আমি জাস্ট বলছি যে সময় পরিবর্তন হয়েছে, বাবা মাদের মেন্টালিটিও একটু পাল্টাতে হবে। সন্তানের ভালো চাইতে চাইতে কখন যে সে ভালোটা তার জন্য খারাপ হয়ে গেছে তারা খেয়াল রাখছে না, বিশেষ করে মেয়েদের বেলায়। মানছি দিব্যা ভুল করেছে, তার প্রেমে পড়া উচিত হয়নি, ছেলেটাকে মনে জায়গা দেওয়া উচিত হয়নি, কিন্তু সন্তান মারা গেল এর থেকে তার মতামত, তার কথা একবার ভাবা তো ভালো ছিল, তাই না? সন্তানরা ভুল করলে বাবা মা মেনে নিতে পারবে, তাকে সামলাতে পারবে, কারণ তাদের সেই কলিজা আছে। কিন্তু বাবা মা যদি সিদ্ধান্ত ভুল নেয়, কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার আগে এদিক সেদিক না দেখে, সন্তানের চিন্তা না করে মানুষের কথা ভাবে, তখন যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতি মেনে নেওয়া যায় না। কোনো ছেলে মেয়ে যদি নিজে নিজে বিয়ে করে, বাবা মাকে কষ্ট দেয়, সে সুখী হতে পারবে না, কখনো না। দিন শেষে মায়ের আঁচলে ফিরতেই হবে শান্তির জন্য, তার ভুলের শাস্তি সে পাবে। কিন্তু বাবা মা যদি ভুল মানুষকে বেছে নেয় সন্তানের জন্য, জোর করে কারো ঘাড়ে ফেলে দেয়, অর্থ সম্পদ দেখে, মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নেয়, সেই ভুলের খেসারত বাবা মা সন্তান সবাই পায়।
আপনি একজন মা, একজন বাবা, আপনার মন তো এত কঠোর হওয়ার কথা না যে সন্তানের হাসি খুশি কান্না অভিমান বুঝবেন না। আপনারা যারা বাবা মা আমাকে শুনছেন, বিশেষ করে যাদের মেয়ে সন্তান, মন দিয়ে শুনুন, মেয়েদের মনের কথা বোঝার চেষ্টা করুন। ছেলেরা তো গায়ের জোরে রাগ দেখিয়ে অনেক কিছু মানায় নিতে পারে, যে কোনো বাহানায় তারা মনের কথা বোঝাতে পারে, কিন্তু মেয়েরা পারে না, মুখ বুজে থাকে আর ভিতরে ভিতরে গুমড়ে মরে। সো বি কেয়ারফুল। আপনার সন্তান যেন কখনো আফসোস করে না বলে যে আমার বাবা মা আমার সঙ্গে অন্যায় করলো, তারা আমাকে বুঝলো না, তাদের জন্য আমার লাইফটা নষ্ট হয়ে গেল। সত্যি বলছি, তাহলে বাবা মা হিসেবে আপনার জীবনটাই বৃথা। আচ্ছা, তো যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু আপনার মতামত জানিয়ে দিবেন। আর উপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়া দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস ডিল, আপনাকে ওইদিকে মাথা দিতে হবে না। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।